হৃদয়ের রহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব ২০। আয়না ক্লায়েন্টের সাথে আলাপ শেষ করে মাহিরের পাশে সবেমাত্র যেই বসেছে তখনই কারেন্ট চলে গেছে। আহমেদ নিবাসে আইপিএস আছে, তবে কেউ চিলেকোঠায় লাইন দেওয়ার প্রয়োজন মনে করেনি। মৌসুম বিগড়েছে, অসহ্য ভাবসা গরম টিকে থাকা মুশকিল হয়েছে। এর মধ্যে ঘন ঘন লোডশেডিং জীবনটাকে আরও দুর্বিষহ করে দিয়েছে। আয়না হ্যান্ডফ্যানটা মাহিরের মুখের কাছে ধরে রাখল। এরকম পরিস্থিতিতেও বেচারা ঘুমোতে পারছে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে কোনো অভিযোগ ছাড়া টিকিয়ে নিতে পারে, কিন্তু আয়নাকে অভিযোগ করার সুযোগও দেয় না। কতদিন হয়েছে তাদের সংসারে। এর মধ্যে এই চিলেকোঠায় আয়নার সুবিধার জন্য ডজনখানেক জিনিস যুক্ত হয়েছে। আয়না মাহিরের টি শার্ট একটু টেনে নামিয়ে দিল। আয়না দু তিনবার বলে থেমে গেল। কি আশ্চর্য! তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আয়না যেন তাকে উন্মুক্ত দেখার জন্য বারবার বলছে। কত শখ যেন আয়না আগে দেখেনি। সে আর বলবে না, গরমে সিদ্ধ হলে ভালো হবে। আয়নার কি তাতে? আয়না সিঁড়িতে ধূপধাপ হাঁটার শব্দ শুনতে পেল। মিনি আসছে, সাথে সম্ভবত দিনা। মিনি এসে বলল, ভাইয়ার জন্য দিনা স্যুপ বানিয়ে এনেছে, চিকেন স্যুপ। দিনা বলল, মাহির ভাই ঘুমাচ্ছে, দেখো আগে। মিনি আয়নার দিকে তাকালো। সে উত্তরে বলল, রেখে যাও, উঠে গেলে সে খেতে পারবে। থ্যাঙ্কস দিনা। দিনার মুখে কঠোরতা বাড়ল, বই কমল না। সে ইতস্তত করে মিনির হাতে বাটি ধরিয়ে দিয়ে চলে গেল। ঘরে ঢোকার পর কোনো ইচ্ছে নেই। ওর চলে যাওয়াতে মিনি কিছুক্ষণ শূন্য দরজার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে গুছিয়ে বসল। টেবিলের উপর স্যুপের বাটিটা রেখে চেয়ারটা টেনে সে আয়নার গা ঘেঁষে বসল। বাহ, তোড়জোড় করে স্যুপ বানিয়ে দিনা তো ভেতরে আসার নামও করল না। মিনি বিড়বিড় করে বলল, যেন নিজের সাথেই কথা বলছে। আয়না কোনো মন্তব্য করল না। তার দৃষ্টি মাহিরের উপর স্থির। মিনি চেয়ারে হেলান দিয়ে বসল, আবার পরক্ষণে সোজা হয়ে বসল। মেয়েটা বড্ড অস্থির হয়ে আছে। নিজের জামার হাতা নিয়ে কিছুক্ষণ খুটখুট করার পর দ্বিধা কাটিয়ে বলেই ফেলল, সত্যি বলছি ভাবি, আমি বড্ড টায়ার্ড। আয়না ওর দিকে তাকালো। কি নিয়ে? সব কিছু নিয়ে। মিনির উত্তর দিতে দেরি হলো না। এই অ্যাডমিশন টেস্ট, কোচিং, এক্সাম, আর সবার ওই একই প্রশ্ন, কি পড়বে, কোথায় চান্স পাবে, ফিউচার প্ল্যান কি, এমনভাবে জিজ্ঞেস করে যেন আমি নিজেই সব জানি। আয়না বাধা দিল না, ওকে বলতে দিল। মিনি চেয়ারে একটু নড়েচড়ে বসলো। আমি শুধু চাই এই সময়টা কোনো মতে পার হোক। এই প্রেশার আর নিতে পারছি না। লোকে বলে এরপর নাকি সব সহজ হয়ে যায়, শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়। তুমি কি সেটা বিশ্বাস করো? আয়না নিচু স্বরে জিজ্ঞেস করলো। মিনি মুখটা একটু বাঁকালো। জানি না, তবে কিছু একটা বিশ্বাস করতে ইচ্ছে করে, না হলে পাগল হয়ে যাব। সত্যি? কেন যে বড় হতে চেতাম, স্কুলের লাইফটাই বেস্ট ছিল। সে চুপ করে থেকে আবার বলল, গলার স্বর নিচু করলো। দিনার নিজ্ঞাত পাবলিকে চান্স পাবে। দেখো, ওর গলার তীক্ষ্ণ নিশ্চয়তা ছিল। আর তুমি? আয়না জানতে চাইল। মিনি কাঁধ ঠেকালো ঠিকই, কিন্তু ওর চোখ জোড়া নিচে নেমে গেল। আমি পাবো না। ন্যাশনালে পড়তে হবে মনে হয়। মা তো বলে রামিন ভাইয়ার মতো। আমাকে উত্তরটা এত দ্রুত এলো যে বোঝা যাচ্ছিল এটা ওর মনের গভীরে গেঁথে আছে। এটা তো জানাই কথা। মিনি হালকা হওয়ার চেষ্টা করলো, কিন্তু ওর বিষণ্ণতা ঢাকা পড়ল না। দিনা সবসময়ে আমার চেয়ে বেটার ছিল, অনেক বেশি ফোকাসড। মা সেটা জানে। মার কথা বলার ধরন দেখলেই সেটা বোঝা যায়। আয়না অস্বীকার করলো না, আবার সমর্থনও করলো না। মিনি একটা লম্বা শ্বাস ফেলে সামনের দিকে ঝুঁকে এলো। দু হাতে মুখ ঢেকে বলল, মাঝে মাঝে মনে হয় কিছু শুরু হওয়ার আগেই আমি সবার থেকে পিছিয়ে পড়েছি।
কিছুক্ষণ পর আয়না খুব শান্ত গলায় বলল, তুমি কি নিজের জন্য পড়াশোনা করছো নাকি সবার জন্য? মিনি ভ্রু কুঁচকালো। মানে? মনে হচ্ছে তুমি কি নিজের কোনো লক্ষ্য পূরণ করতে চাইছো নাকি কেবল অন্যদের প্রত্যাশা মেটানোর চেষ্টা করছো? মিনি সাথে সাথে উত্তর দিতে পারল না। আয়না কোনো জোর দিল না ওর উপর, কেবল ধীর স্থিরভাবে বলে চলল, কারণ তুমি যদি কেবল অন্য কারো সাকসেসের সংজ্ঞার পেছনে ছোটো, তবে জীবনটা সবসময় ভারী মনে হবে। মনে হবে কেউ তোমাকে পেছন থেকে জোর করে ঠেলেছে। কিন্তু তোমার নিজের যদি কিছু পাওয়ার ইচ্ছে থাকে, সেটা যতই ছোট হোক বা নড়বড়ে হোক না, তখন শ্রমটা আর বোঝা মনে হয় না। কষ্ট তখনও হয়, কিন্তু সেটা তোমাকে দমিয়ে দেয় না। মিনি এবার আয়নার দিকে সরাসরি তাকালো। আমি আসলে কি চাই সেটাই আমি জানি না ভাবি, সে অকপটে স্বীকার করলো। তাতে কোনো সমস্যা নেই। জীবনের সব কিছু এখনই গুছিয়ে ফেলতে হবে এমন কোনো কথা নেই। মিনি একটু ম্লান হাসলো। বাকি সবাইকে দেখে তো মনে হয় ওরা সব জানে। অভিনয় ছাড়া কেউ কিছুই জানে না। সবাই চলার পথে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়, তবে এমন ভাব করতে পছন্দ করে যে সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে। আয়না খুব সহজভাবে বলল কথাটা মিনাকে একটু থমকে দিল। আয়না একটু নরম স্বরে যোগ করলো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলো। ওদের জন্য নয়, নিজের জন্য। যাতে পরে রেজাল্ট যাই হোক না কেন, নিজেকে এই প্রশ্নটা করতে না হয় যে আমি কি আরেকটু চেষ্টা করতে পারতাম না। মিনি মেঝের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। আয়নার কথাগুলো ওর মাথায় ঘুরছে। অন্তত তখন আক্ষেপ থাকবে না। সে বিড়বিড় করল, যেমনটা আয়নার আছে, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না দিতে পারার আক্ষেপ, জীবনের মোড় ঘোরাতে ব্যর্থ হওয়ার আক্ষেপ, গভীর রাতে বাড়ি থেকে পালিয়ে স্টেশনে ধরা পড়ার আক্ষেপ, রফিক সরকারের অহংকারের সামনে হেরে যাওয়ার আক্ষেপ। মিনি চেয়ারে হেলান দিয়ে একটা লম্বা শ্বাস ছাড়ল, যেন মনের কোনো ভার নামিয়ে দিল। তারপর ওর চোখ গেল মাহিরের প্লাস্টার করা হাতের উপর। ভাইয়ার হাতটা কেমন সাদা মেরে দেখাচ্ছে। আয়না কিছু বুঝে ওঠার আগেই মিনা টেবিল থেকে কয়েকটা কলম টেনে নিল। একটু সুন্দর করে দিই। মিনি তড়িঘড়ি করে মাহিরের হাতটা সাবধানে ধরল। সে প্লাস্টারের উপর ছোট ছোট নকশা করতে শুরু করলো। দেখো, এখন হাতটার একটা পার্সোনালিটি তৈরি হয়েছে, সে তৃপ্তির সাথে বলল। আয়না তাকিয়ে দেখছিল। ওর ঠোঁটের কোণে খুব শুষ্ক একটা হাসির রেখা ফুটে। নিশিখালিতে ফেলে আসা কাশিফ কামিনীর জন্য মন ভার হয়। কতদিন তাদের সাথে দেখা হয় না। মিনি এবার মাহিরের কবজির কাছে একটা ছোট্ট কার্টুন মুখ আঁকলো। ভাবি, তুমি একটা হার্ট এঁকে দাও, সাইন করে দাও। আয়না কোনো উত্তর দিল না। ঠিক তখনই বিছানায় মাহির একটু নড়ে উঠল। প্রথমে সামান্য ভ্রু কুঁচকালো সে, তারপর কাঁধটা একটু নাড়ল। শারীরিক অস্বস্তিতে ঘুমটা হালকা হয়ে আসছে। মিনি থেমে গেল। ভাইয়া কি জেগে গেল? আয়না মাথা নাড়ল না ঠিকই, কিন্তু তার নজর এখন মাহিরের উপর। মাহির ধীরে ধীরে মাথাটা ঘোরালো। তারপর অবচেতনভাবে সে বিছানার যে পাশে আয়না বসে আছে সেদিকে সামান্য ঘেঁষে এলো। ওর বাম হাতটা খুবই সহজাতভাবে ধীরে ধীরে এগুতে শুরু করলো, যেন অন্ধকারে কিছু একটা খুঁজছে। একবার একটু থামলো, তারপর আবার এগুতে লাগলো, যতক্ষণ না সে আয়নাকে খুঁজে পেল। আয়নায় একদম স্থির হয়ে গেল। মাহিরের হাতটা এসে থামলো আয়নার কোলের উপর, তপ্ত আর ভারী একটা স্পর্শ। এই স্পর্শটুকুই যথেষ্ট ছিল। মাহিরের নিঃশ্বাস আবার স্বাভাবিক হয়ে এলো। ওর মুখের সেই চিন্তিত রেখাগুলো মিলিয়ে গেল। সে আবার ঘুমে তলিয়ে গেল। মুহূর্তের জন্য ঘরটা যেন নিথর হয়ে গেল। মিনি প্রথমে হাতের দিকে তাকালো, তারপর আয়নার দিকে। ওর মুখে একটা দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে আয়নার কাছে ঝুঁকে এলো। বাহ,
ভাইয়া তো ঘুমেও জানে ঠিক কোথায় হাত রাখতে হয়। আয়না ওকে একটা কড়া চোখে তাকালো। মিনি মিনি হাসি চেপে ফিসফিস করলো, কি সরিয়ে দেবো হাতটা? না। আয়না খুব দ্রুত উত্তর দিল, তারপরই নজর সরিয়ে নিল। মিনার হাসিটা এবার চওড়া হলো। ও আচ্ছা। আয়নার পিঠ শক্ত হয়ে গেছে। সে সোজাসুজি সামনের দিকে তাকিয়ে রইল, যেন নিচের দিকে তাকানো বারণ। চুপ করে সে বিড়বিড় করে বলল, আমি তো কিছুই বলছি না। মিনি উত্তর দিল, যদিও ওর চোখের চাউনি অন্য কথাই বলছে। আয়না মাহিরের হাতটা সরালো না। সে শুধু স্থির হয়ে বসে রইল। সে কেমন অপ্রস্তুত হয়ে বসে রইল। মাহির আবার নড়ে উঠল। মাহিরের চোখের পাতা কাঁপল। সে চোখ দুটো সামান্য মেলল। ওর দৃষ্টি তখনও কিছুটা ঝাপসা। কয়েক সেকেন্ডের জন্য সে হয়তো বুঝতেই পারল না যে সে কোথায় আছে। তারপর ওর নজর স্থির হলো আয়নার উপর। ঠিক তার পাশেই আয়না বসে আছে। মাহিরের চেহারায় প্রায় মুহূর্তের মধ্যেই নরম হয়ে এলো, আর চোখে ফুটে উঠল শান্ত ক্লান্ত উষ্ণতা। ওর ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি দেখা দিল। হ্যালো ম্যাম, সে ঘুম জড়ানোর নিচু স্বরে বলল। ওর বলার ধরনটা ছিল অন্যরকম। আয়নার সাথে সাথে নড়ে চড়ে বসলো। কে জানে হুট করে কি বলে ফেলে। একদম শটান হয়ে বসে সে বেশ গম্ভীর গলায় বলল, মিনি পেছনে আসে। ও এতক্ষণ তোমার কাছে বসেছিল। কথাটা উত্তরের চেয়ে সতর্কবাণী হিসেবে বেশি শোনালো। মিনির চোখ দুটো এক মুহূর্তের জন্য বড় বড় হয়ে গেল। পরক্ষণই সে বেশ মজা পেয়ে চোখ। ও আচ্ছা, সে টেনে টেনে বলল। তারপর মাথাটা একবার মাহিরের দিকে একবার আয়নার দিকে ঘুরিয়ে মুচকি হাসল। আমি কি এখন ভান করব যে আমি কিছুই শুনিনি? আয়না ওকে একটা কড়া চোখে তাকালো। মাহির একবার চোখের পাতা ফেলে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। তার মুখে এক পলকের জন্য মজার একটা আভা খেলে গেল ঠিকই, কিন্তু সে মিনির কথায় কোনো উত্তর দিল না। বদলে সে একটু নড়ে চড়ে শোয়ার চেষ্টা করলো। ওইটুকু নড়াচড়াতেই চোট পাওয়া জায়গাগুলোতে টান পড়ায় তার মুখটা একটু কুঁচকে উঠল। মিনি বেশ হাসি খুশি গলায় মাহিরের প্লাস্টার করা হাতটা খপ করে ধরে ফেলল। যাই হোক, দেখো আমি কি করেছি। সে হাতটা বেশ গর্বের সাথে উঁচিয়ে ধরল। ফুল, প্রজাপতি, আঁকা বাঁকা লুপ আর ছোট ছোট গোল্লা। কোনো নির্দিষ্ট পাল্টান নেই। সব কিছুই একটার উপর আরেকটা হুমড়ি খেয়ে পড়ছে। সহজ কথায় বললে পুরো জিনিসটাই একটা জগা খিচুড়ি। তোমার বোরিং প্লাস্টারকে এখন একটা সুন্দর ক্যানভাস বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে? মাহির সেদিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল না সে কি ভাবছে। তারপর ধীরে ধীরে বিরক্তি আর কৌতুক মেশানো অভিব্যক্ত ওর মুখে থিতু হলো। তুই তো বেশ ভালোই আছিস। মিনা যেন হাতে স্বর্গ পেল। আমি জানতাম। তারপর আবার অনর্গল বলে চলল, সেবার রামিন ভাইয়ার প্লাস্টারে যখন এমন এঁকেছিলাম মনে আছে? কি রাগটাই না করলো। পুরো এক সপ্তাহ আমার জীবন ও অতিষ্ঠ করে দিয়েছিল। তুমি একদম সেরা বড় ভাই। সে মাহিরের হাতটা সাবধানে আগের জায়গায় নামিয়ে রাখলো এবং হাই তুলে একটু আড়মোড়া ভাঙল। আমি একটু নিচে গিয়ে দেখে আসি মা ডাকছে কি না। সে খুব স্বাভাবিক গলায় বলল, যদিও ওর চোখের কোণে দুষ্টুমি ঝিলিক। তারপর আর কাউকে থামানোর সুযোগ না দিয়েই চট করে ঘরে থেকে বের হয়ে গেল। মাহির একটু সময় নিয়ে নিজেকে বালিশের সাথে ঠেস দিয়ে সোজা করে বসার চেষ্টা করলো। তার মুখের একবার ব্যথায় ছাপ ফুটে উঠল, কিন্তু সেটা সে মুখ ফুটে বলল না। তার বদলে সে টেবিলের উপর থাকা ছোট্ট রিচার্জেবল ফ্যানটার দিকে হাত বাড়ালো। খুব স্বাভাবিক ভঙ্গিতে সে ফ্যানটা আয়নার দিকে একটু ঘুরিয়ে দিল।
তারপর সে আবার শান্ত হয়ে হেলান দিয়ে বসলো, যেন কিছুই হয়নি। আয়না খেয়াল করলো, কিন্তু সে কোনো মন্তব্য করলো না। মাহির আবার নিজের প্লাস্টারের দিকে তাকালো, তারপর তাকালো আয়নার দিকে। এটা কি তোমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল? আয়না সামান্য ভুরু কুঁচকালো না, ছোট্ট একটা বিরতি। মাহির হাতটা একটু উঁচিয়ে আবার নামিয়ে রাখলো। তুমি কিছু লিখলে না কেন? না হলে তো ক্যানভাস অসম্পূর্ণ থেকে যায়। আয়না একটু ইতস্তত করল। তুমি চাইছো আমি কিছু আঁকি? সে কিছুটা অনিশ্চয়তা নিয়ে জিজ্ঞেস করলো। মাহির 1 সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইল, তারপর চোখ সরিয়ে নিল, যেন হুট করে সে সচেতন হয়ে উঠেছে। জি, যা খুশি, তোমার যা ইচ্ছে হয়। আয়নায় এক মুহূর্ত স্থির হয়ে বসে রইল, তারপর খুব ধীরে সে উঠে দাঁড়ালো এবং মিনা সে কলমটা ফেলে গেছে সেটার দিকে হাত বাড়ালো। খুব সাবধানে সে মাহিরের হাতটা নিজের হাতের উপর নিল, একটু সামনের দিকে ঝুঁকে প্লাস্টারের একদম এক কোণায় ছোট্ট করে কিছু একটা লিখল। ওর নিজের নাম, আয়না। খুব সাধারণ পরিচ্ছন্ন আর সাদামাটা গোটা গোটা অক্ষরে লেখা। শেষ হতেই সে প্রায় সাথে সাথে হাতটা ছেড়ে দিল। সেদিকে তাকালো, তার মুখে আবার সেই সুন্দর ম্লান হাসির রেখা দেখা দিল। তোমাকে না ভিতরে যেতে বললাম? হাতের প্লাস্টারটা যদি ভিজে। মাহির আহমেদ, আমি কি তোমার কাছে সাহায্য চেয়েছি? আমি বোর্ড হচ্ছি। শুয়ে শুয়ে আয়না, তুমি সুবর্ণা এক্সপ্রেসের মতো ছুটে বেড়াচ্ছ। 10 মিনিট পাশে শান্ত হয়ে বসবে তার ঠিক নেই। সেলফোনও নেই, ল্যাপটপ ধরা নিষেধ। এভাবে বেকার থাকা যায়? একটা মানুষ একদিন ও রেস্ট নিতে পারে না? কি আশ্চর্য, এখনও রোদে দাঁড়িয়ে রইলে কেন? আয়না পিছনে ফিরে ধোয়া কাপড়গুলো চিপে ঝরা দিয়ে ছাদের কাপড় শুকানোর সাথে মেলে দেয়। কড়া রোদ উঠেছে, আশেপাশে একদম তাকানো যাচ্ছে না। গরমের তাপে সিমেন্টের ঢালাই করা মেঝে একদম তেতে আছে। মাহির বার কয়েক ডাকলো, আয়না সাড়া দিল না। তাও যদি লোকটা ঘরে ফিরে। হুট করে চুলে পানির ঝাপটা লাগতেই সে পেছনে ফিরে তাকালো। হতভম্ব হয়ে দেখল মাহির নিচু হয়ে বালতি থেকে পানি ছিটিয়ে দিচ্ছে তার দিকে। আয়নাকে দেখল ভদ্রলোকের মুখোশধারী মাহির আহমেদের লেখা খেলা চোখে তার দুষ্টুমি ও প্রশ্রয় কিসমিস করছে। আয়নাকে নাজেহাল করার শপথ নিয়েছে। মাহির খুব গর্ব করে বলল, তোমারকে বাগে পাওয়ার জন্য এক হাতই যথেষ্ট। আয়না বিস্ময় কাটিয়ে যেই না প্রতিশোধ নিতে যাবে, অমনি শত্রু প্লাস্টার দেখিয়ে বলল, ভিজে গেলে কি হবে বলো তো? আয়না থমকালো, সাথে সাথে মাহির আরও পানি ছিটিয়ে তাকে ভিজিয়ে দিল। আয়না কোমরে হাত দিয়ে বলল, মাহির, তোমার একদিন কি আমার? আয়না নিজে টেরই পেল না কখন সে তার পেছনে শোধবোধ ভুলে দৌড়াতে শুরু করল। কে দেখছে, কি ভাবছে, এ চিন্তা তার মাথায় এলো না। এভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়াবহতা বিচলিত করল না। তার মন পুরোটাই এই মানুষের উপর স্থির হলো। এতটা আকৃষ্ট করে ফেলেছে সে তাকে। মাহিরও কম না, দুষ্টুমি করতে চাইলে সেটাতেও সে সেরা। চোট পেলেও লাভ হলো না। আয়না কোনো মতেই আর হাত থেকে পানির উৎস কেড়ে নিতে পারল না। তবে মাহির এক সময় থামল। সে থামল আয়নার প্রাণখোলা হাসির স্বাদ নিতে, মেলে দেওয়ার কাপড়ের আড়ালে নাদান স্ত্রীকে আড়াল করে স্বামিত্ব ফেলাতে। কয়েক মুহূর্তের জন্য শুধু ওইটুকুই তো আয়নাকে অস্থির করে তুলল। অসুস্থ স্বামীকে বেচারি কিছু বলতে পারে না, অধর মুক্ত করে বদ পুরুষের বুকে চাপড় মেরে বলে, একদম বেশি বেশি। মাহির ব্যথাতুর ভঙ্গিতে সরে আসে, তার মুখে তপ্ত হাসি। আয়না রাগে দাঁত কিরমির করতে থাকে। মাহির একটা ওড়না টেনে ওকে জড়িয়ে নিজের ভেতরে চলে যায়।
এর চেয়ে বেশি আয়নাকে ঘটালে নির্ঘাত বিপদে পড়তে হবে তাকে।